ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। কৃষি দর্শন নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কৃষক বন্ধুরা দেখছেন, জানছেন, কেউ কেউ হয়তো খাতাতে লিখেও রাখছেন। সত্যি যা যা বলেন আমাদের বিশেষজ্ঞরা সেগুলো মনে রাখারই মতন। আজ খুব চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা হবে, বর্ষাকালে পলু পালন চাষ। আমাদের সঙ্গে আছেন কাবেরী মিত্র, সহ অধিকর্তা, রেশম বিভাগ, সিউড়ি, বীরভূম। নমস্কার কাবেরী। নমস্কার গায়ত্রী। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি দূরদর্শনকে যে একটা ভীষণ একটা ভালো টপিকস নিয়ে একটা আলোচনার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এই টাইমে পলু পালন যারা চাষ করে চাষি ভাইরা আমার ভীষণ একটা অস্বস্তির মধ্যে তারা দিন কাটায়। প্রথমত ভীষণ গরিব মানুষ, তারা তো নিজেদেরই থাকার ঠিক মতো জায়গা নেই, তার মধ্যে আবার পলু পালন চাষ করবে। আর পলু পালন আমাদের প্রায় 20 থেকে 22 দিনের একটা প্রোগ্রাম। তার আবার সেই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে, তার স্টেজ বাই স্টেজ রক্ষণাবেক্ষণের ব্যাপার আছে। হ্যাঁ, এই ব্যাপারটা মেনটেন করতে। এখন প্রথমত হচ্ছে যে বর্ষাকালে আমরা সাধারণত যেটা দেখি যে তাপমাত্রা যখন হঠাৎ করে বৃষ্টি পরে রোদ ওঠে, ভীষণ তাপমাত্রা মাঝে মাঝে বেড়ে যায়, আর তার সঙ্গে অসম্ভব প্যাচপ্যাচে গরম এবং ঘাম। এবং পলু পালন চাষে আমার নিজের যে অস্বস্তিটা, পলু হচ্ছে এত একটা কেয়ারি বেবির মতো, একটা বাচ্চাকে যেভাবে মানুষ করতে হয়, পলু পালন চাষও সেইভাবে একটা কেয়ার নিয়ে করতে হয়। এই তাপমাত্রা এবং আর্দ্রতা মেনটেনের জন্য পলু যখন তারা নিয়ে এলো, তার আগে ঘরটাকে খুব ভালোভাবে শোধন করতে হয়। যেহেতু আমরা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে প্রায় প্রত্যেক চাষি ভাইকেই আমরা চেষ্টা করেছি আদর্শ পলু পালন ঘর দেওয়ার জন্য। সে আদর্শ পলু পালন ঘর যাদের যাদের ক্ষেত্রে আছে, বা যারা একটা নির্দিষ্ট যাদের ঘর আছে পলু পালন চাষের জন্য, তাদের আর কি প্রথমেই বলি তারা ঘরটাকে ভালোভাবে শোধন করবেন। এক হচ্ছে ব্লিচিং পাউডার দিয়ে 5% ব্লিচিং পাউডার দিয়ে স্প্রে করে, তার সঙ্গে কলিচুন মিশিয়ে 3% এবং একটু ডিটারজেন্ট মিশিয়ে স্প্রে করা, ঘরটা এয়ার টাইট করে রেখে দেওয়া 24 ঘন্টা। তারপরে ছোট্ট গুঁড়ো পলু পালনকে ট্রেতে নিয়ে, ট্রেটাকে তার আগে ব্লিচিং পাউডার দিয়ে ভালোভাবে শোধন করে তারপর ডিমটা রাখা হয়। এবং সেই ডিমটা যখন ফোটে ছোট পলু অবস্থাতে, তার আগে আর কি ডিম ফোটা অবস্থাকে তাকে আরও ভালোভাবে শোধন করবার জন্য, যাতে বর্ষাকালে সে ভালোভাবে আরও রিয়ারিং করতে পারে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা হয়। যেমন আমরা ছোটো বাচ্চারা আর কি পালস পোলিও দিয়ে অনেক কিছু দিই, সেভাবে 2% ফরমালিন জলে, সেটার কিচ্ছু নয়। বাজারে যেটা হচ্ছে 36 ভাগ ফরমালিন যেটা পাওয়া যায়, তার সঙ্গে এটা 1 ভাগ আর 17 ভাগ জল মিশিয়ে 2% ফরমালিন তৈরি করা হয়। এই ফরমালিনটা দিয়ে ডিমটাকে ধোয়া হয় এবং তারপরে রানিং ওয়াটারে খুব ভালোভাবে, যেহেতু গ্রামে আমাদের পলু চাষ হয় ম্যাক্সিমামই, সেখানে রানিং ওয়াটার কলে থাকে না, এবং তারা সেখানে গামলাতে জলটা ধুয়ে নিয়ে খুব ভালোভাবে শুকিয়ে তারা এখানে তারপরে তার ট্রেতে দেয়। এবং ট্রেটা দেবার আগে ট্রেটাকে আমরা করি কি চুনের সাহায্যে, তার যে ময়েস্ট্রি যে ওয়েদারটা, যে বলছে আর্দ্রতা ভীষণ বেশি, প্যাচপ্যাচে গরম, পলুর ডালাটাকে আমরা শুকনো করে দিই। এইভাবে পলুটা আস্তে আস্তে আমাদের নির্দিষ্ট টাইমে মুখোই, এবং মুখানোর পরে তাকে আমরা যাতে নাড়াচাড়া না করি, তাকে প্রথম থেকেই আমরা চেষ্টা করি নেট ফিডিং দিয়ে খাবার দেওয়ার জন্য। অর্থাৎ নেট ফিডিং আর কিছুই নয়, ছোট বড় মেস দিয়ে কুইয়ে, যেমন আমরা মিট সেপে মেস দেখি, তারপর আপনার জানলাতে নেট দেখি, নেটের মেস যেভাবে থাকে, ছোট পলু ছোট মেসে উঠে যাবে, বড় পলু বড় মেসে উঠবে, তার উপর পাতা দেওয়ার চেষ্টা করি। যদি আমরা হাত দিয়ে নাড়ি, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্লিচিং পাউডার 2% এবং তার সঙ্গে 0.03% চুন মিশিয়ে একটা সলিউশন তৈরি করি। সেটাতে হাত ধুয়ে আমরা পলুটা নাড়াচাড়া করি, যাতে পলুটা আমাদের হাতের কোনো ইনফেকশনে তার এফেক্ট না হয়। এবং এইভাবে 20 থেকে 22 দিন পলু পোষা হয়, এবং তারা 4 বার খোলস ত্যাগ করে। এই প্রত্যেকবার খোলস ত্যাগ করার আগে পলুর গায়ে আমরা চুন স্প্রে করি, ভালো করে একটা এই কলি চুন যা পাওয়া যায়, তাকে একটু জল মিশিয়ে ডাস্ট দিয়ে গুঁড়ো করে কাপড়ের ভেতরে দেওয়া হয় পলুর গায়ে, এবং যাতে পলুর গাটা শুকনো থাকে এবং শুকনো অবস্থাতে খোলসটা ত্যাগ করতে পারে। সেটার কিছুই না, যাতে ভিজে অবস্থাতে যদি খোলস ত্যাগ করে, সবসময় একটা ইনফেকশনের চামড়ার ভয় থাকে। আর কিছুই না, আমরা যেমন আর কি ছোটো বাচ্চা যখন আমরা মানুষ করি, তখন হয়তো যখন দেখা যায় যে হাম বা পক্স হয়, আমাদের হয়তো ঘরের মাদের নিয়ম আছে যে আমরা নিম পাতা এবং হলুদ দিয়ে মেখে তার গায়ে মাখাই, বাইরে দেখে এলে মাখায়। এই ব্যাপারটা হচ্ছে যে আর কিছুই নেই, ডিসইনফেকশন পারপাসে, এবং যাতে গাটা শুকিয়ে যায়, চামড়াটা শুকনো থাকে, খোলসটা ত্যাগ হয়। এই অবস্থাতে 20 থেকে 22 দিন তাদের দেওয়া হয়।
এবং সবথেকে বড় কথা হচ্ছে যে বর্ষাকালে পলু পোষায় এই পরিষ্কার পরিচ্ছন্নতাই কিন্তু আসল। পরিষ্কার পরিচ্ছন্নতা যদি না থাকে, এই যে বললাম প্রথমত ঘর শোধন করা, তারপরে ডালা যাতে শুকনো থাকে ডালাতে চুন স্প্রে করা, তারপরে নেট দিয়ে ফিডিং দেওয়া, তারপরে হচ্ছে রহা অবস্থাতে চুন স্প্রে করা এবং রোগ প্রতিরোধক হিসেবে ল্যাবেক্স ইউজ করা। সেখানে আর কিছুই নয়, 950 গ্রাম হয়তো ব্লিচিং চুনের মধ্যে আমরা 50 ভাগ ব্লিচিং পাউডার মিশিয়ে ল্যাবেক্স তৈরি করা হয়। মানে রোগ হবার আগেই রোগ প্রতিরোধক তাকে ক্ষমতাটা দিয়ে দেওয়া হচ্ছে যাতে সে ভালোভাবে গুটি তৈরি করতে পারে। এইভাবে 20 দিনে সে 4 বার খোলস ত্যাগ করে সে গুটি তৈরি করছে। এবং গুটি যখন চন্দ্রাকৃতি দেওয়া হচ্ছে, সেটা চন্দ্রাকৃতিটা তার আগে খুব ভালোভাবে ব্লিচিং পাউডার দিয়ে শোধন করে তাকে তার উপর চন্দ্রাকৃতিতে পোকাটা ছাড়া হচ্ছে এবং সেই পোকাটা ইংরাজি 8-এর আকারে ঘুরে সে গুটি তৈরি করছে। এবং এই গুটিটা যখন তৈরি হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে যদি ডিস্টেন্সটা মেনটেন হয়, দূরত্ব মেনটেন হয়, একটা থেকে একটা পলুর ডিস্টেন্স যেন অন্তত 1.5 ফিট থেকে ফাঁক থাকে, কারণ একজনের থেকে একজনের গায়ে যদি কোনো কন্টামিনেশন থাকে তাহলে সে পলুরও রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং তাছাড়া হচ্ছে যে আর একটা ব্যাপার হচ্ছে যে যেটা সব গুটিটা তৈরি করলো, গুটি তৈরি করার পরে গুটিগুলো যখন হারভেস্ট করা হচ্ছে তখন যেটা ডালাতে দেওয়া হচ্ছে সে ডালাটাও আমরা ফরমালিনে শোধন করে হোক বা ব্লিচিং পাউডারে শোধন করা হোক গুটিটা রাখা হচ্ছে। কারণ গুটি দুই হিসেবে ব্যবহার হচ্ছে রেশম গুটি। একটা হচ্ছে বীজ গুটি মানে নেক্সট জেনারেশনে আবার ডিম তৈরি, যাতে আমার সম্পূর্ণ ডিজিজ ফ্রি ডিমটা আমি নেক্সট জেনারেশনের সঞ্চয় উৎপাদনকারী চাষিদের দিতে পারি। আর একটা হচ্ছে কমার্শিয়াল উৎপাদনকারী চাষিরা কিছুই নয়, তারা শুধু রিলিং করে আমার এই সিল্কের শাড়ি থান বিক্রি করে থান তৈরি করে এবং থানে পিন করে পরে সেটা আলাদা পার্ট একটা সেরিকালচারের অংশ। আমি আরো বিশদে জানবো এই প্রসেসটার কথা, মানে এটা চমৎকার প্রসেস দেখার মতন। কিন্তু এটা ওরা শুরু করেন কবে থেকে? মোটামুটি জুন মাস নাগাদ আমাদের এখানে বর্ষা এসে যায়। মানে আমাদের 5টা ক্রপ এবং ক্রপের নির্দিষ্ট মাস অনুযায়ী নির্দিষ্ট ক্রপের আমাদের শিডিউল আছে, নির্বন্ধ আছে। যেমন বৈশাখ মাসে বৈশাখী ক্রপ, জ্যৈষ্ঠ মাসে একটা জ্যৈষ্ঠী ক্রপ, আমাদের 5টা ক্রপ শিডিউল আছে। আষাঢ় মাসে এবার আমরা যেহেতু চাষিদের জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরম ছিল এবং তাপমাত্রা ছিল, যার জন্য সব চাষিরা আমাদের ডিম নিতে পারেনি, যার জন্য আষাঢ়ি বন্ধে আমরা টোকেন হিসেবে কিছুটা ডিম দিচ্ছি। এবং এই গুটিটা আমরা কালেকশন করে নিয়ে আসছি মালদা গাজল এলাকা থেকে। সেটা হচ্ছে ওরা যা সঞ্চয় উৎপাদন করেছে সেটা আমাদের গেনেস তৈরি হচ্ছে এই বোলপুরেরই মুলুক সেরিকালচার ফার্মে এবং কোটাসুরে, যেটা হচ্ছে রামপুরা সাব ডিভিশনে মরিশা 2 ব্লকের আন্ডারে। এরপর হচ্ছে আমাদের আশ্বিনা ক্রপ, যেটা হচ্ছে আশ্বিন মাসে। তারপরে হচ্ছে অগ্রাণী যেটা সেপ্টেম্বর মাসে যে ক্রপটা। আর এরপর হচ্ছে ফাল্গুন মাসে। মানে আমাদের মাস অনুযায়ী একদম নির্ঘণ্ট চাষিদের ঠিক করা আছে, যাতে কেউ যদি ইলিটারেট পার্সনও হয় তারা মাস অনুযায়ী তাদের নির্ঘণ্টটা তৈরি করতে পারে এবং সেই অনুযায়ী তারা পলু পোষার জন্য, যেমন একটা ক্রপ থেকে একটা ক্রপে উঠে গেলে যে নির্ঘণ্ট আছে 2 থেকে 2.5 মাস টাইম পায়, তার আগে তারা পলু ঘর শোধন করছে। তারা পলু পোষবার জন্য যে সমস্ত ডালা চন্দকি লাগছে সেগুলোকে ভালো করে শোধন করছে। পলু ডালা পরিষ্কার করবার পরে ঘরটাকে 5% ব্লিচিং পাউডার দিয়ে মুছে ডিসইনফেকশন করছে। এই ব্যাপারগুলো তারা মানে প্রিকশন হিসেবে যাতে নেক্সট ফেজে তারা যদি রোগাক্রান্ত হয়ে থাকে, কারণ এই টাইমে দেখা যায় যে রসা জাতীয় রোগ, অর্থাৎ কিছুই না হচ্ছে ভাইরাস ঘটিত রোগটা বেশি দেখা যায় তাপমাত্রা আর্দ্রতার জন্য। আবার অনেকে দেখুন হয়তো যারা ভালো বেশ এক্সস্ট ফ্যান লাগানো ঘর আছে বা ইলেকট্রিসিটি ফেসিলিটি আছে, তারা কিন্তু এই টাইমে আপনার খুব ভালোভাবে চতুর্দিকে চুন দিয়ে ব্লিচিং পাউডার দিয়ে ঘরের আর্দ্রতা ভাবটা মানে কমিয়ে আনে। তারপরে এক্সস্ট ফ্যান চালিয়ে ঘরে যে গরমটাকে সেটাকে বার করে দেয়, ঠান্ডা হাওয়া ঢোকায়। তারা কিন্তু এটাকে খুব ভালোভাবে সফল উৎপাদন মানে গুটি হিসেবে এই সিজনে খুব ভালোভাবে গুটি তৈরি করতে পারে। এই যে একটা চমৎকার ব্যবস্থাপনা ওরা নিচ্ছেন যাতে বর্ষার আগেই খুব সুন্দর করে একটা আদর্শ পলুপালন ঘর তৈরি করা যায়। তারপরেও যদি কোনো কারণে সংক্রমণ হয় তখন সেটাকে কিভাবে ঠেকানো সম্ভব? সেটাকে ঠেকানো মানে আমরা চেষ্টা করি যে তার মানে একদম আমাদের যে টেকনিক্যাল সার্ভিস সেন্টারগুলো আছে সে স্টাফ মেম্বারদের পাঠিয়ে একদম কনস্ট্যান্ট ভিজিলেন্স এবং আমাদের যে ল্যাবেক্স যেটা ব্যবহার করা হয় ল্যাবেক্স বা গ্যাসারির ক্ষেত্রে আমরা ব্যবস্থা করি ফরমালিন চাফ, এইগুলো দিয়ে আমরা সাধারণত চেষ্টা করি এগুলো করবার জন্য। বা বিজেতা নামক একজন পাউডার আছে, বিজেতা, সেই পাউডার দিয়ে এটাকে চেক করবার জন্য। এবং চেষ্টা করা হয় যে চাষিকে বলবার জন্য যে এই ক্রপটা মানে তোমার রোগ হবার জন্য তুমি হয়তো ঠিকমতো পেলে না, সফলতা পেলে না, পলুর উৎকর্ষ বা গুণগত মান তৈরি হলো না, কিন্তু পরের ক্রপে তুমি চেষ্টা করবে যে রোগ হওয়ার আগেই প্রতিষেধক ব্যবহার করবার জন্য। মানে আমাদের
সাধারণত কী হয়, সাধারণত পলু যারা চাষ, এখন অবশ্য অনেক লিটার্ড পার্সনস আছে, আমরা মেয়েদের ট্রেন আপ করে তাদের স্কিল আপগ্রেড করবার চেষ্টা করছি, যেহেতু মেয়েরাই 60% মধ্যে কাজ করে, আমরা চেষ্টা করছি। কিন্তু অনেক ক্ষেত্রে ইলিটার্ড পার্সন তারা দেখে যে আবার এটাতে পয়সা খরচা করব, কিছুটা পরিমাণ দিয়ে তো কিনতে হবে, করবো না, যাক এমনিভাবে যদি গুটিটা হয়ে যায় কিছুটা তো পাবো। কিন্তু এইটার যে রোগটা যেটা হলো, এইটার এফেক্টটা যে পরের ক্রপেও থেকে যাবে, এইটা ওনাদের বোঝানোর চেষ্টা করি। এবং চেষ্টা করি যে তাদের পলু ঘরের সমস্ত কিছু মানে একদম কনস্ট্যান্ট ভিজিলেন্স দিয়ে শোধন করবার জন্য, যাতে পরের ক্রপে এই ধরনের কোনো অসুখ না হয়। আর এই যে একটা উন্নত মানের গুটির কথা আপনি বারবার বলছেন, একটা জায়গার কথা আপনি উল্লেখ করেছেন যে মালদা থেকে আপনারা আনছেন, আর কোথায় কোথায় গেলে যারা এই ক্রপটা মালদায় এই কারণে আনা হয়েছে যে আমাদের যে ক্রপে যেটা শিডিউল বললাম বা নির্ঘণ্ড যেটা বললাম, আমাদের গত বছর একটা ক্রপে নির্ঘণ্ড হয়েছিল সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ স্টেশনে, সেখানে হাই লেভেলে সবাই ছিলেন এবং তারাই 2 মাস গ্যাপে গ্যাপে এবং চাষিদের ডিমান্ড অনুযায়ী এই আষাঢ়ি ক্রপটা বন্ধ করে, যেহেতু বর্ষাকালের প্যাচ প্যাচে গরম ভালোভাবে গুটি পায় না, যাদের জ্যৈষ্ঠ ক্রপটা নিয়েছিল এবং এই ক্রপটাতে যার জন্য আমরা পলু পুষিনি, ওই জন্য আমরা গুটি পাইনি। অথচ এটা মালদার ক্রপ, মালদা এবং নদিয়ার ক্রপ, যার জন্য মালদা থেকে আমরা গুটিটা নিয়ে এসেছি, আর না হলে আমরা আমাদের কাছ থেকে গুটি তুলে নিয়ে আমরা গেনেজ করি। আমাদের এই বীরভূম জেলাতে পলু চাষের সম্ভাবনা আপনি কিরকম দেখছেন? মানে ভীষণ ভালো, মানে অন্যান্য চাষে যেমন মনে করুন সবসময়তে একটা ক্রপ একটা উঠে নিয়ে জমি মেনটেন করতে হয়, তার অন্যভাবে ইরিগেশন দিতে হয়, সার দিয়ে আবার জমি তৈরি করতে হয়, আবার থেকে রেডিমেড বীজ বপন করতে হয়। মানে কি হচ্ছে, তার মানে একটা ক্রপ উঠে যাওয়ার পরে তাকে আবার কিছু সংখ্যক তাকে টাকা লাগছে। কিন্তু রেশম চাষ করলে সে 20 বছর গাছ পাচ্ছে এবং সেটা থেকে একটা বছরে 5 বার ক্রপ পাচ্ছে একটা ফিল্ড থেকে। তার মানে যথেষ্টই তারা সফল হচ্ছে। এবং 100 ডিম পুষে কোনো ইয়েতে আমার মনে হয় না, মানে খুব যদি কম সংখ্যক গুটি হয় 20 থেকে 25 কেজি গুটি পাই এবং তার দাম যদি সিডে বিক্রি করে 200 থেকে 350, যেমন যেমন লোকাল মার্কেট ভ্যারি করে গভর্নমেন্ট রেট ছাড়া। আর যদি আপনার মানে খুব মানে কমে বিক্রি করে, কমার্শিয়াল গুটিও আপনার 150 থেকে 200 টাকা কেজি বিক্রি করে পার কেজি। তাই সেখানে 20 থেকে 25 কেজি 100টা ডিম পুষে, সেখানে 100টা ডিমের দাম মাত্র আমার 70 টাকা। বাহ। আর এই আদর্শ পলু পালন ঘর যদি তারা বর্ষার আগে খুব চমৎকারভাবে তৈরি করে ফেলেন, তাহলে বর্ষাকালে নিশ্চয়ই আর তাদের অসুবিধা হওয়ার কথা নয়, মানে অবশ্যই অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু বেশিরভাগই আমাদের এরা করে কি, যেহেতু আমাদের এটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পয়সা, রাজ্য সরকারের টাকাটা নিয়ে এরা প্রথমে হয়তো ছাদের আগে পর্যন্ত করলো, বর্ষা পেরোনোর পরে যারা ছাদটা করে। খুব সংক্ষেপে আমার জানতে ইচ্ছে করছে, আপনি বললেন যে 60% কাজ মহিলারা করছেন, একটা এত সূক্ষ্ম কাজ খুব কেয়ার নিয়ে করতে হয়, মানে ছোট্ট বাচ্চার মতো তাকে বড় করা। অবশ্যই বড় করতে। মেয়েরা কি বেশি ভালো পারেন? অবশ্যই, কারণ মেয়েদের ধৈর্যটা ভীষণ বেশি। আর তাছাড়া হচ্ছে যে গাছের পাতাটা যেহেতু ছেলেদের অ্যাক্টিভ পার্ট, মাঠে লেবারটা ম্যানুয়ালি দিতে পারে না, তাদের অনেক রকম হেলথ হ্যাজার্ডের জন্য মহিলারা, যার জন্য পাতাটা হয়তো ছেলেরা তৈরি করে আনলো, কিন্তু অনেক বাড়িতে আবার দেখা যায় তার বাড়িতে ছেলে না থাকলেও মেয়েরাও তৈরি করছে। এবং যেহেতু ভীষণ ধৈর্য সহকারে করতে হয়, প্লাস হচ্ছে যে আমরা ইকোনমিক দিকটাও দেখি, ছেলেরা যেহেতু যদি বাইরে কোনো এনগেজমেন্ট করলেও তারা এখন আমাদের 151 টাকা রেটে বাইরে কাজ করতে পারবে, সেখানে মেয়েরাও করছে। কিন্তু অনেক মেয়েরা হয়তো বাড়ির বাইরে এখনও বেরোন না, তারা হয়তো এটা পুষেও তার হাজব্যান্ডকে তার ইকোনমিক আপলিফ্টের জন্য কিছুটা পার্টলি শেয়ার করছেন সংসারে, না বাইরে বেরিয়েও। এবং এটাতে সবথেকে বড় কথা হচ্ছে যে বৃদ্ধ এবং যদি মানে আমাদের যারা স্কুলে পড়াশোনা করছে, স্কুলে তারা যদি ইন্টারেস্টেড হয় যে না মাকে আমরা যেমন ঘর সংসারের কাজে সাহায্য করি, সেই হিসেবে পলু পালনেও যদি সাহায্য করে, সেখান থেকে সে মেয়েরও কিন্তু একটা বাচ্চা মেয়েরও পার্ট থাকছে সংসারে এই পলু পালন চাষের ক্ষেত্রে। এবং আমরা সেই জন্য সবসময়তেই চেষ্টা করি যে মেয়েরা সবসময় ধৈর্যশীল, মেয়েরা ভীষণ কেয়ারি, ছোট বাচ্চা কিভাবে মেনটেন করতে হয় সবসময়তে মেয়েদের একটা অগ্রণী যেটা ভূমিকা থাকে, আর সেইভাবে আমরা মেয়েদের স্কিল আপগ্রেড করার চেষ্টা করি ট্রেনিং। ধন্যবাদ কাবেরী মিত্রকে, অপূর্ব একটা আলোচনা উপহার দিয়েছেন। সত্যি আমরা অনেকটাই জানি না। আর আজকে যারা শুনছেন তাদের কি মনে হলো যে যদি একটু যত্ন সহকারে পলু পালন করা যায়, তাহলে যে কোনো মাসেই, শুধুমাত্র বর্ষাকালেই নয়, যে কোনো সময়ে কিন্তু পলু চাষে আপনারা সফল হবেন। এবং শুধু পুরুষরা নন, মহিলারা এবং বাড়ির ছোটরাও কিন্তু এই কাজে হাত লাগাতে পারে। শ্যামু ভাই, সরকার বলছে যে পূর্ব ভারতের দ্বিতীয় হরিত ক্রান্তি আসবে। আরে সে তো পাঞ্জাব হরিয়ানায় হয়েছিল, এখানে তো শস্যের উৎপাদনও কম। সরকারের কথায় কিছু তো সত্যতা হবে, আসলে এখানে বৃষ্টির 3 গুণ হয়। চলো বৈজ্ঞানিকের নম্বর লাগানো যাক।
আরে বাহ, এসে গেছেন। নমস্কার প্রধানমশাই। হ্যাঁ ভাই, উর্বর জমির মূল্যকে বোঝো, শুধু প্রয়োজন সঠিক ধরন আর প্রযুক্তি গ্রহণ করার। পূর্ব ভারতে সরকার কম গভীর নলকূপ আর বোরওয়েলের নির্মাণের জন্য সহায়তা দিচ্ছে। কিন্তু সরকার থেকে আর কি পাবো? ভরপুর সাহায্য, জমির প্রস্তুতি থেকে নিয়ে ফসলের কাটাই পর্যন্ত প্রযুক্তিগত পরামর্শ। 1000 হেক্টয়ারের অজস্র এলাকায় চাল আর গমের বিশেষ প্রদর্শনও চলছে। আরে বাহ, তাহলে তো আমাদের ক্ষেত সবুজে ভরে উঠবে। এই স্বপ্ন কি সত্যি হবে? হ্যাঁ নিশ্চয়, পূর্ব ভারত এখন হরিত ক্রান্তির অগ্রদূত। আসুন একসাথে মিলে কদম বাড়ায়। ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। এখন আমরা কথা বলবো আখ চাষ নিয়ে। অনেক কৃষক বন্ধুই আখ চাষ করেন, আবার অনেকে হয়তো তেমনভাবে আগ্রহী নন। তাই আজ আমরা কথা বলবো আখ চাষের অর্থনৈতিক দিক থেকে শুরু করে আখ চাষের পদ্ধতি। এ বিষয়ে কথা বলার জন্য কৃষি বিশেষজ্ঞ হিসেবে আজ আমরা আমাদের সঙ্গে পেয়েছি ডক্টর সব্যসাচী ঘোষকে, যিনি সহ কৃষি অধিকর্তা ইক্ষু, বোলপুর। আমরা প্রথমেই জানতে চাইব যে কেন আখ চাষে একজন কৃষক বন্ধু আগ্রহী হবেন? আমরা দেখতে পাচ্ছি দিন দিন চাষবাস থেকে আয়টা অনেক কমে যাচ্ছে এবং চাষবাস থেকে অনীহা হয়ে যাচ্ছে। তো আমরা যদি 1 বিঘে একটা হিসেব ধরি, 1 বিঘা কারোর কোনো কৃষক বন্ধুর জমি আছে, সে 1 বিঘের হিসেব যদি আমরা ধরি, তাহলে যদি আমরা সেই কৃষক বন্ধু যদি 2টো ধান এবং 1টি সর্ষে করে আর আখ করে, তার দুটোর মধ্যে আমি পার্থক্য যদি করি, এই দুটো ধান একটা সর্ষে করতে 1 বছর লাগছে আর আখ 1 বছর, তো খরিফের ধান থেকে মোটামুটি 1003 টাকা লাভ হতে পারে। এই বোরোর যে ধান সেখান থেকে ওই 3500 টাকা হতে পারে, বা 4000 টাকাই ধরুন, লাভের কথা বলছি, সব খরচ খরচা বাদ দিয়ে ধরুন 7000, আর সর্ষে করলে 1000, মানে ওই 8000 টাকা হয়তো সব মিলিয়ে একজন চাষি ভাই 1 বিঘের থেকে লাভ করতে পারেন। মানে এটা আমি একটু বাড়িয়েই বললাম। অথচ আপনি যদি আখের দিকে হিসাব করি, একটু মাথায় মনে মনে যদি আমরা একটু হিসেবটা করি, তাতে দেখতে পাবে যে 1 বিঘা 33 শতকের যেই বিঘে আমি বলছি, 33 শতকের জমি যেখানে, সেখানে 1 বিঘে আখ চাষ করলে মোটামুটি টিন হিসেব ধরলে 50 টিন, 40 থেকে 50 টিন আমি আরামসে আমি আখ পেয়ে যাব এবং গুড় পেয়ে যাব। এবং ওই গুড়গুলো যদি আমি মোটামুটি 600 টাকা টিন বিক্রি যদি করি, তাহলে 30,000 টাকা আমি কিন্তু পাচ্ছি, এবং তাতে খরচটা যদি আমি ম্যাক্সিমাম 10,000 টাকা যদি বাদ দিই, তাহলে 20,000 টাকা মোটামুটি আমার লাভ থাকছে। 1 বিঘের থেকেই আমি 20,000 টাকা পাচ্ছি। আর প্রথাগত ধান চাষ করলে বা করলে সেখান থেকে কিন্তু আমার অতটা লাভ থাকছে না। সেই হিসেবে দেখতে গেলে আখটা অর্থকারী ফসল এই জন্যই বলে আর কি। ঠিক তাই, তার মানে যথেষ্ট লাভজনক। এবারে জানতে চাইবো যে এই লাভজনক আখ চাষের ক্ষেত্রে কি ধরনের বীজ নির্বাচন করা উচিত? দেখুন, আখের বীজ বিভিন্ন জাতের বীজ আমাদের এই পশ্চিমবঙ্গে হয়। তার মধ্যে 2টো ভাবে আমি যদি ভাগ করে নিই, একটা হচ্ছে জলদি জাত আর একটা হচ্ছে মাঝারি জাত। লেট জাত আছে, সেগুলো এখানে খুব একটা ভালো হয় না, যেগুলো 18 মাস ধরে হয় এক একটা আখ, সেগুলো এক একটা আখ জাত আছে, সেগুলো এখানে অতটা পপুলার নয় বা ভালো হয়ও না। তো আমি জলদি জাত, আমার উদ্দেশ্যটা কি, যে আমি 1 বছর ধরে জমিটাকে এনগেজ করে রাখবো না, আমি জলদি জাত করব, যেটা 10 মাসে মোটামুটি আমার ম্যাচুরিটি হয়ে যাচ্ছে। সেরকম তাহলে 2 মাস আমার চাষি ভাইদের কাছে 2 মাস বা 3 মাস একটা গ্যাপ থেকে যাচ্ছে একটা অন্য ফসলও কিছু করার। আর এই জলদি জাতের মধ্যে একটা জাত আমি বলি COJ 64, সেটা একটা আছে, আর একটা আছে CO 99161, এই একটা জাত আছে। আর কিছু জাত এখন আছে মাধুরী, রাজভোগ, এগুলো জাত আছে। এইগুলো মোটামুটি মাধুরীটা 12 মাসের, রাজভোগ যেটা সেটা 10 মাসের জাত। এইগুলো কিন্তু ভালো উচ্চ ফলনশীল, মানে আমি শর্করার শতাংশ যেটা বলছি 18%, 17 থেকে 18% শর্করা এগুলোর মধ্যে আছে। অতএব গুড়ও কিন্তু আমরা ভালো পাবো, এবং এইগুলো কিছুটা হলেও কিছু রোগ পোকার থেকে প্রতিরোধ ক্ষমতা রাখে, রোগ পোকার থেকে। সেই জন্য আমরা এই জাতগুলোকে নির্ধারণ করতে পারি। COJ 64, BO 91, মাধুরী, রাজভোগ, BO 99161, এই কয়েকটা জাত আমরা যদি আমরা
নির্বাচন করি তাহলে আমার কিন্তু অধিক লাভ হবে। আচ্ছা, ভালো ফলন পাওয়া যেতে পারে। তো উচ্চ ফলনশীল এবং কম সময়ে চাষ হতে পারে এই যে জাতগুলোর কথা বললেন, এই জাতের বীজ নির্বাচন করার পর বীজ শোধন বা ডগা শোধন সেটার কতটা দরকার আছে? সেটা অবশ্যই, যেমন কিছু যদি রোগ পোকার কথা আসে, মানে রোগ এবং পোকা দুটোই, এবং পোকার থেকেও রোগটা আরও বেশি, মানে একবার আখে যদি মাঠে রোগ লেগে যায় সেটা, কেননা আখটা যেমন তো অনেকটা লম্বা হয় এবং অনেক মোটা কাণ্ড থাকে, একবার রোগ লেগে গেলে ওকে ওষুধ দিয়ে খুব একটা কিছু কায়দা করা যায় না, মানে খুব একটা রোগটাকে দমন করা যায় না। সেই জন্যে মানে টিকাকরণ হিসেবে আমরা যদি বীজটাকে আগের থেকে শোধন করে নিই তাহলে কিন্তু আমরা অনেক দিন অবধি মানে রোগ পোকার থেকে আমাদের, অর্থাৎ পরবর্তীকালের নিরাপত্তার জন্য, সুরক্ষার জন্য আগে থেকে যেমন টিকা যেমন দেয়, যেমন পোলিও টিকা, ভাবনি টিকা, সেরকম আমি মনে যদি আখটাকে শোধন করি, শোধন করি এবং শোধন আমি করতে পারি। একটা জিনিস হচ্ছে যে 40 লিটার জল নিলাম, তার সঙ্গে 100 ml ওই ব্যাগালোল বা এমিসন 6, মানে 6 মার্কা ওষুধ কিছু বাজারে পাওয়া যায়, লাল লাল 6 মার্কা ওষুধ কিছু পাওয়া যায়, সেইগুলো দিয়ে গুলে সেখানে ডুবিয়ে রাখলাম 20 মিনিট, তার বেশি রাখবো না, টাইমটা বেশি রাখলে চোখ বেরোনোর প্রবলেম হয়ে যাবে। 20 মিনিট ভিজিয়ে রাখলাম, তারপরে ওটা আস্তে করে বের করে শুকিয়ে তারপরে আমরা ওটা মাঠে গিয়ে ওটাকে লাগালাম। আচ্ছা, তো লাগানোর পদ্ধতি কিরকম হলে ভালো হয়? লাগানোর পদ্ধতি একটা জিনিস হচ্ছে, প্রথমে যেমন চাষ দেওয়া হয়, চাষ দিচ্ছি, তো যেটা সাধারণত চাষি ভাইরা করে থাকেন, মানে আমি বলছি কি যে লাগাতে পদ্ধতি চাষি ভাইরা জানেন বা যেটা করেন সেটা জানেন, কিন্তু আমি একটু অন্যভাবে বলছি, তাহলে চাষি ভাইদের কী হবে, সুবিধা হবে বা লাভ হবে। সেটা হচ্ছে যে একটু গভীর করে পুঁততে হবে। যেটা করেন ওনারা, যে ওই লাঙলটা টেনে দিয়ে চলে যান, তো লাঙল কতটা গর্ত করতে পারে, ওই ম্যাক্সিমাম ওই 5-6 সেন্টিমিটার 10 সেন্টিমিটার এরকম একটা গর্ত করে দিয়ে যায়, তার মধ্যেই লাগিয়ে, তার মধ্যে কি এবার উপর লেয়ারে আমার আঁখটা থাকছে, কিন্তু তাহলে কি হচ্ছে যে আমার শিকড় ভিতটা ভিতর থেকে ভিতরে যাচ্ছে না, তো শিকড়টা এটা পরবর্তীকালে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা শিকড় যত ভিতরে যাবে তত আমার শিকড়ের বৃদ্ধিটা তত ভালো হবে এবং আঁখটা তত ভালো হবে। সেই জন্যে একবার, এবং এটা আমি যেটা বলছি যে একটু গভীর করে বসাতে, মোটামুটি 1 ফিট নিচে, মাটির লেভেল থেকে 1 ফিট নিচে, মানে 30 সেন্টিমিটার নিচে যদি আমরা আঁখটাকে বসাতে পারি, তাহলেই এইটা কিন্তু আমরা বারবার মুড়ে নিতে পারি। তার লাভ কি শুনুন। এক তো হচ্ছে যে আমি খুব ঝড়ে টড়ে না বাঁধলেও পড়ে যাবে না, 1। 2 নম্বর হচ্ছে এটা অনেক নিচুর থেকে আমার খাদ্য গ্রহণ করতে পারবে, 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে যে এইটা আমি বললাম যে ঝড়ে যেটা, মানে অধিকাংশ যেটা ঝড়ে পড়ে যাবে না এবং বাঁধতে আপনার হবে না, অনেক লেবারটা অনেক সাশ্রয় হবে আপনার, সেইটা একটা। আচ্ছা, আর এই সময়ে আখ যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেক্ষেত্রে কিরকম পরিচর্যা করা দরকার আছে? দেখুন, আমরা ধরে নিচ্ছি, আমি যখন এটার উত্তর দেব তখন আমি ধরে নিচ্ছি যে চাষি ভাইরা এখানকার যারা শুনছেন তারা অধিকাংশই ওই চৈত্র বৈশাখ মাসেই আখটা লাগিয়েছেন। যদিও আখ লাগানোর আরও একটা সময় আছে, একটু আরও আগে পৌষ মাসেও লাগানো যায়, তারও আগে কার্তিক মাসেও লাগানো যায়, এবং তার সাথে ওই সময় লাগালে কি হয়, অনেক জলটা সাশ্রয় হয়। যাই হোক, আমি এখন ধরে নিচ্ছি যে এখন ওই চৈত্র বৈশাখ মাসেই লাগিয়েছেন, তাই চৈত্র বৈশাখ মাসে লাগালে এখন প্রথম চাপান দেওয়ার সময় কিন্তু হয়ে গেছে। মানে আমি বলে দিচ্ছি আমি যে 45 দিনের মাথায় আমি প্রথম চাপানটা দেবো। তো চাপান আমি কি দিয়ে দেবো, সাধারণত ইউরিয়া দিয়ে দেবো, এবং সেটা ওই 1 কেজি 200 গ্রাম মতন কাঠা পিছু ইউরিয়া দিতে হবে। তার সঙ্গে আমাকে এই জিনিসটা দিয়ে প্রথমে, এবার কিছু আগাছা হয়ে থাকে, এবার নিড়ানি দেওয়া যায়, কিন্তু নিড়ানি দিতে গেলে তো অনেক খরচের ব্যাপার আছে, তো আমরা কিছু এই সময় আগাছা নাশক ওষুধের ব্যবহার করতে পারি, যেটা অনেক কম খরচে চাষি ভাইরা কিন্তু অনেক মানে আগাছাটাকে দমন করতে পারা যায়। সেটা হচ্ছে সেটা আমি পরে বলছি, আজকে কি কি আগাছানাশক দেওয়া যেতে পারে, কখন কখন দেওয়া যেতে পারে। তবে এই একটা হচ্ছে যে এখনকার অনুযায়ী একটু আমি চাপান হিসাবে দিলাম, 1 নম্বর। 2 নম্বর খবর, এই যে একটু অল্প অল্প বৃষ্টি হচ্ছে এখন, বৃষ্টি এবং একটা ভ্যাপসা আবহাওয়া আছে, এই সময় কিন্তু বিভিন্ন শোষক পোকা যেগুলো আছে, শোষক পোকা হতে পারে বা ডগা ছিদ্রকারী পোকা হতে পারে, সেই পোকাগুলোর কিন্তু আক্রমণ হতে পারে। তো সেটার জন্যে আমাদেরকে যেটা করতে হবে, যদি সেরকম আক্রমণটা বেশি হয়ে থাকে
তাহলে আমাদের একটু ওষুধ প্রয়োগ করতে হবে। তো অবশ্যই। এখন সেই ওষুধ মোটামুটি আমি বলেন যে ক্লোরপাইরিফস জাতীয় ওষুধ, ক্লোরপাইরিফস 20%, সেটা যদি আমি মোটামুটি 2.5 ml প্রতি লিটার জলে দিয়ে আমি যদি স্প্রে করি, তাহলে এটা আর বিঘে প্রতি মোটামুটি 5 টিন জল, যেটা মানে 15 লিটারের টিন হয়, যেটা ওই 5 টিন জল মোটামুটি ব্যবহার করি, তাহলে উপকার পাওয়া যাবে। এটা যদি না হয় মনোক্রোটোফস আছে 1.5 ml বা 2 ml প্রতি লিটার জলে, সেটাও ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, রোগ কি ধরনের দেখা যায়? এই তো বললাম, রোগটা এখন দেখা দিতে পারে, সাধারণত রোগ 2-3 রকমের হয়, কিন্তু এখন এই সময় থেকেই শুরু হয়ে যেতে পারে আপনার ওই রেড রড বলছি বা লাল ডোরা ধসা রোগ, সেটা দেখা যেতে, সেটাই সব থেকে মারাত্মক। এবার এই লাল ডোরা ধসা রোগটাকে একবার হয়ে গেলে খুব একটা করা যায় না, সেটা হয় যেই গাছগুলোতে লাগছে সেই গাছগুলোকে তুলে ফেলে দিতে হবে, সেই তুলে ফেলে দিয়ে এটা ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা, তো এইটা একটা করতে হবে, আর না তো সেই আমি বললাম যেরকম বীজ শোধনটা করলে এইটা হবে। মানে আচ্ছা, আপনি আগাছা নাশকের কথা বলছিলেন, তো সেক্ষেত্রে কি কি ব্যবহার করা যেতে পারে? দেখুন, আগাছা নাশকটা আমি ব্যবহার করছি, আমার যেটা হচ্ছে যে চাষিদের তো লেবারের অনেক সমস্যা হচ্ছে, মানে এখন লেবারের যে সমস্যা, মানে প্রচুর লেবার পাওয়া যাচ্ছে না, মুশকিল হচ্ছে। সেই জন্য আমি দুটো জিনিস বললাম যে এতগুলো, তার জন্য অনেক কিন্তু হবে যে আঁখটা ওই যেই বলছি গভীর করে লাগাতে হবে, আঁখটা সেই যেমন বাঁধতে হবে না, বা কচি পাতা জড়িয়ে জড়িয়ে যেমন আঁখ বাঁধেন সেরকম বাঁধতে হবে না। যদি একান্ত অধিকাংশ জায়গায় আমাদের মহারাষ্ট্র বলুন বা উত্তরপ্রদেশ বলুন, যেখানে অনেক আখ চাষ করে, সেখানে কেউ বাঁধে না আখ, তো তাদের যদি না পড়ে যায় আমাদেরও পড়বে না, এক। আর দ্বিতীয় কথা, যদি মন তাও না মানে, তাও আমি বলবো কি 4-5টা গাছ নিয়ে, 4-5টা মেড়া নিয়ে, যেটা মেড়া বলেন ওরা, মেড়া নিয়ে যদি আমি একটা খড়ের দড়ি দিয়ে হোক বা একটা নারকেলের দড়ি দিয়ে হোক এমনি জড়িয়ে বেঁধে দিলাম, তাতে অনেক লেবারের সাশ্রয় হবে। আর যখনই নিচের থেকে আমি বসাচ্ছি, তখন আমার ভিতটা সব পোক্ত থাকছে, পড়ে যাওয়ার সম্ভাবনাটা কম হবে। এই একটা ভাবে লেবারটা সাশ্রয় করা যায়। আর যেটা বললাম আগাছা নাশকের কথা যেটা বললেন, সেটা দিলেও কিন্তু লেবারটা ওইখানে অনেক লেবার যায়, ওই আগাছা নিড়ানি করা এবং আগাছা মারতে অনেক লেবার যায়। তাহলে আমি আখটা যখন লাগাচ্ছি তার 3 দিনের মাথায় আমি অ্যাট্রাজিন বা সিমাজিন এই গোছের ওষুধ 4 গ্রাম করে দেবো 1 লিটার জলে, এবং শতক প্রতি 2 লিটার জল আমি দিয়ে এটা করব। এই একটা হয়ে গেল, তাহলে আমার 45 দিন অবধি, 45 থেকে 50 দিন অবধি আমার আগাছা খুব একটা বেরোবে না। তারপরে যখন আখ গাছগুলো একটু বড় হবে, এখনকার সময় যেটা আমি বলছি, এখন দেখা যেতে পারে যে আখের মাঝের যে সারিটাতে তাতেও কিছু কিছু আগাছা হয়ে গেছে, সেখানে নিড়ানি দিলে অনেক সমস্যা বা অনেক লেবার খরচ হচ্ছে। তাহলে আমি এখানে প্যারাকোয়াট বলে একটা ওষুধ আছে, যেটা সব আগাছাকেই মেরে দেবে, তবে খুব সাবধানে স্প্রে করতে হবে, কেন আগ গাছে যাতে না লাগে। এই মাঝে মাঝে সারির মাঝে মাঝে দিয়ে আমি প্যারাকোয়াট দিয়ে যদি মোটামুটি 8 ml করে প্রতি লিটার জলে প্যারাকোয়াট দিই, এবং শতক প্রতি 2 লিটার জল এই হিসেবে প্যারাকোয়াট দিয়ে যদি আমি স্প্রে করে দিই ইয়ের মাঝে, তাহলে কিন্তু দেখা যাবে আমার অধিকাংশ আগাছাই কিন্তু সব মরে গেছে এবং আমার অনেক লেবারের সাশ্রয় হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা খুব সুন্দরভাবে জেনেছি যে আখ চাষ কতটা লাভজনক একটি চাষ, এবং সেক্ষেত্রে কিভাবে চাষ করা উচিত এবং এই সময় কোন কোন দিকে সজাগ দৃষ্টি দেওয়া উচিত সে কথাও আমরা জেনে নিয়েছি। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। NHM বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।